আমাদের এই গ্রহকে, এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতেই হবে। মন থেকে যদি কেউ এটা নাও অনুভব করেন, তাহলেও জানবেন যে আমাদের নিজেদের জীবন ধারণের স্বার্থেই আমাদেরকে পৃথিবীকে বাঁচাতে হবে। স্বার্থপরের মতো যদি বলি, তাহলে এই নীল গ্রহের যদি বিন্দুমাত্র উপকার হয়, তাহলে তা আখেরে আমাদেরই কাজে লাগবে। তাই প্রকৃতিকে বাঁচিয়ে রাখবার নানা উপায় খুঁজে বের করতেই হবে। তাই চলুন প্রকৃতিকে সাহায্য করবার অন্তত কিছুটা চেষ্টা করে দেখা যাক। ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে ভূস্বর্গ, ভারতের কাশ্মীর উপত্যকা, যেখানে জাফরান চাষ হয়। প্রকৃতি আমাদেরকে যে বিরল এবং সবচাইতে দামি মশলাগুলো উপহার দিয়েছে, জাফরান তার মধ্যে একটি। তবে পরিবেশগত কারণে জাফরানের উৎপাদন অনেক কমে গিয়েছে। এছাড়াও ভারতের তামিলনাড়ুতে তৈরি হয়েছে একটি আবর্জনা ব্যাংক, যেখানে লোকজন আলাদা করে আবর্জনা দান করতে পারেন এবং বিনিময়ে অর্থও পান। বর্জ্য সমস্যা মোকাবিলার এটি একটি অন্যতম উপায়। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় প্রাণী। 2023-এর জুলাই মাসের হিসেবে ভারতে এই মুহূর্তে প্রায় 3,500-এরও বেশি বাঘ রয়েছে, যার সংখ্যা গত 4 বছরে প্রায় 24% বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনো এই প্রজাতিটি বিপন্নের তালিকাতেই রয়েছে। তবে WWF বলছে ভারতে নতুন করে এই অভিজাত প্রাণীর সংখ্যা বাড়তে শুরু করেছে, বিশেষ করে মধ্যপ্রদেশে। ভোর 6টা, মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভের বাঘেরা বেরিয়ে পড়েছে। পায়ের ছাপেই তা স্পষ্ট। অনিশ আন্ধেরিয়া নিসর্গবিদ। তার মতো ভালোভাবে পেঞ্চের বাঘেদের কেউ চেনে না। অত্যন্ত দ্রুত বাঘের যাতায়াতের পথ শনাক্ত করেন তিনি। জলাশয়ের কাছাকাছি রয়েছে বাঘগুলো। বাঘ হলো জলের শিশু। আপনি দেখবেন জলাশয়ের কাছাকাছি ওরা থাকে। বাঘ অরণ্যের সুস্বাস্থ্যের সূচক। বন জঙ্গল ধ্বংস হলে জলাশয়গুলো হারিয়ে যাবে, স্রোতগুলো শুকিয়ে যাবে। তাই শিকারের মতো পর্যাপ্ত প্রাণীও আর থাকবে না। বাঘের অস্তিত্ব তখন বিলুপ্ত হবে। মানুষের কর্মকাণ্ডের ফলে বাঘের আবাসস্থলের একটি অংশ হারিয়ে গিয়েছে। সারা বিশ্বের 3/4 বাঘ এখনও ভারতে বাস করে, কিন্তু তাদের সংখ্যা ব্যাপকভাবে কমেছে। 19 শতকের 50,000 থেকে 1970 সালে তা নেমে এসেছে 300-তে। তখনই সরকার পদক্ষেপ নেয়, প্রজেক্ট টাইগার চালু করে, সংরক্ষিত এলাকা গড়ে তোলে। বেশিরভাগ টাইগার রিজার্ভের মূলে থাকে অভয়ারণ্য বা জাতীয় উদ্যান। তাই আইন অনুসারে সেখানে কোনো মানুষ যেতে পারবে না। প্রাথমিক পর্যায়ে স্থানীয় মানুষদেরকে সেখান থেকে সরানো হয়েছে। সেটা মানবাধিকার লঙ্ঘনও তো বটে, আর সেটা 70 ও 80-র দশকের শুরুর দিকে। বিষয়টি এখন অনেক আলাদা। আদিবাসীরা বনে থাকতে পারেন, পূর্বপুরুষদের বাসস্থানেই থাকেন তারা। বাঘ সংরক্ষণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণ জাতিগোষ্ঠীর মানুষ শিশুপাল এনভাতি পেঞ্চ রিজার্ভের একটি গ্রামে থাকেন। 2006 সাল থেকে বন বিভাগের জন্য কাজ করছেন শিশুপাল। মাসে প্রায় 12,000 টাকা আয় করেন তিনি। তার কাজ গোটা এলাকায় টহল দেওয়া। স্থানীয়দের বাঘ এবং বাঘের আবাসস্থল সম্পর্কে জানান শিশুপাল। আগে গ্রামবাসীরা ভালোভাবে সবকিছু জানতেন না। সাম্বার, হরিণ ও অন্যান্য প্রাণীদের বাইরে রাখার জন্য বৈদ্যুতিক বেড়া দিয়ে রাখতেন তারা। তখন বাঘ সেখানে আটকা পড়ে যেত। দুর্ঘটনাও ঘটেছে। কখনো কখনো তারা ফাঁদ পেতে রাখত বা জলাশয়ে বিষ মেশাতো। গ্রামবাসীরা বাঘ শিকারও করেছে। যেহেতু আমি এখানে কাজ করি, সেখানে এমন ঘটনা কমেছে। আমি প্রতিদিন জঙ্গলে থাকি, আমি বাঘের সংখ্যা বাড়তে দেখেছি। স্থানীয় সম্প্রদায় বন ও বনজ সম্পদের উপর নির্ভরশীল। এখান থেকে তাদের সরিয়ে দেয়া মানে তাদের জীবিকা বন্ধ করে দেয়া। 90-এর দশকে সরকার ইকো ডেভেলপমেন্ট কমিটি বা ইডিসি গঠন করে। লক্ষ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পে স্থানীয়দের যুক্ত করা, যার ফলে আর্থিক সংস্থান হবে।
পেঞ্চ টাইগার রিজার্ভে আমার 130টি ইডিসি আছে। এক বছরে পর্যটন থেকে আমরা যে আয় করি তার 1/3 এই সম্প্রদায়ের কাছে যায়। এছাড়াও বেশিরভাগ কার্যক্রমে তারা যুক্ত। সুতরাং তাদের মধ্যে কেউ কেউ আমাদের সঙ্গে স্থায়ীভাবে কাজ করছেন। স্থানীয়দের মধ্যে অনেকেই অস্থায়ী কর্মী হিসেবেও কাজ করেন। মধ্যপ্রদেশের বন নির্ভর পর্যটন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। শান্তাবাই এ থেকে উপকৃত হয়েছেন। বন বিভাগের অর্থায়নে তিনি একটি ছোট ক্যান্টিন বানিয়েছেন। স্থানীয়দের অনেকেই বাঘকে ভয় পেতেন, এখন তারা বাঘেদের কাছে কৃতজ্ঞ। প্রতি বছর আমরা বাঘকে মুরগির মাংস এবং নারকেল উৎসর্গ করি। আমরা বাঘের পূজা করি, আমরা একটি শিলাকে প্রতীক হিসেবে রাখি এবং পূজা করি। আদিবাসীদের কাছে বাঘ ঈশ্বর। এখন আমাদের জীবিকা নির্বাহের কারণ বাঘ। যদি সারা বিশ্ব থেকে লোকজন এখানে বাঘ দেখতে না আসতেন তাহলে আমাদের আয় হতো না। বন বিভাগের আধিকারিকেরা প্রতিদিন টহল দেন। বাঘেদের যাতায়াতের রাস্তা শনাক্ত করা হয়। তারা বাঘেদের গতিবিধি রেকর্ড করতে বিশেষ ধরনের ওয়াইল্ড লাইফ ক্যামেরা ব্যবহার করেন। তারা দেখেছেন রাস্তাগুলো তাদের চলাচলের বড় সমস্যার কারণ। কিছু রাস্তা সরাসরি প্রাণীদের আবাসস্থলের মধ্যে পড়েছে। বাঘিনীদের মধ্যে খুব কমই রাস্তা পেরিয়ে অন্যদিকের জঙ্গলে যায়। পুরুষ বাঘ কিছুক্ষণ সময় নিয়ে একবার হয়তো রাস্তা পেরিয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এভাবে সংখ্যার ফারাক হতে থাকে। এভাবে প্রাণীদের করিডোরগুলো ভেঙে যায়। একবার করিডোর ভেঙে গেলে জঙ্গলের কোনো দিকেই প্রজনন হবে না, ফলে সমস্যা বাড়ে। যদি একদিকে পশুর চলাচল বন্ধ হয় তাহলে অন্যদিকে শিকারের সংখ্যা কমে, কারণ সেখানে শিকারের মতো পশু না থাকলে বাঘ লোকালয়ে গবাদি পশু শিকার করবে। এই ধরনের আন্ডারপাসের মাধ্যমে প্রাণীদের চলাচলের পথ রক্ষা পায়। গোটা মধ্যপ্রদেশে জরুরি ভিত্তিতে এমন 23টি সড়ক নির্মাণ করা হয়েছে। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইগার করিডোরের 1/3 এই রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। এ ধরনের চেষ্টার ফলে অন্যান্য প্রাণীরাও উপকার পাচ্ছে। পাখি, বানর বা তিমির চেয়ে বাঘ বেশি গুরুত্বপূর্ণ এমনটা নয়, তবে বাঘ এমন এক প্রাণী যার চারপাশের প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ প্রচেষ্টায় মনোযোগ দেওয়া যেতে পারে। আপনি যদি বাঘকে রক্ষা করতে চান তবে আপনাকে জলাশয় সহ বিশাল এলাকা রক্ষা করতে হবে। আপনি যদি তা করেন তবে নানা প্রজাতির অসংখ্য প্রাণীকে আপনা আপনি রক্ষা করতে পারবেন। 50 বছর আগে মধ্যপ্রদেশে বাঘ রক্ষার এই প্রকল্পের যাত্রা শুরু হয়। সবার কঠোর পরিশ্রমে বাঘের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ভারতে এখন বাঘ 3000-এর বেশি। শুধু প্রাণী নয়, আমাদের বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ হলো গাছপালা। আচ্ছা, গাছের কি দাম নির্ধারণ করা যায়? গাছপালা আমাদের জন্য কি করে বলে তো শেষ হবে না, অনেক কিছুই করে। তাই গাছের যদি দাম নির্ধারণ করাও হয় তাহলেও সেটা একটা বেশ বড়সড় সংখ্যাই হবে। প্রকৃতি সংরক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে এর সঙ্গে আমাদের ব্যবসায়িক স্বার্থও জড়িয়ে রয়েছে। চলুন দেখা যাক আমাদের প্রতিবেদক এই বিষয়ে কি বলছেন। তিনি আমাদেরকে প্রকৃতির মূল্য নির্ধারণে এবং মূল্যায়নে সহায়তা করবেন। এমন এক পৃথিবীর কল্পনা করুন যেখানে আমরা সত্যি হয়তো প্রকৃতির মূল্য বুঝতে পারবো, যেখানে আমরা চারপাশের জীবনকে হয়তো অন্যভাবে চিনতে পারবো। কারণ বিশ্বের অর্থনীতি $44 ট্রিলিয়ন বা প্রায় অর্ধেক পরাগায়ন, কার্বন ক্যাপচার এবং জল বিশুদ্ধ করার মতো প্রাকৃতিক পদ্ধতিগুলোর উপর নির্ভরশীল। এগুলি আমাদের অর্থনীতির জন্য মূল্যবান, কিন্তু সেভাবে মূল্যায়িত নয়। সমীকরণ থেকে বাদ পড়ছে এমন প্রকৃতি। কোনো প্রাণীর গুরুত্ব সহজে অনুধাবন করা যায়। এই গাছটি দেখুন, প্রকাণ্ড, বয়সী আর অসাধারণ। বার্লিনের অন্যতম জনপ্রিয় পার্কে এর অবস্থান। এর মূল্য নির্ধারণ প্রায় অসম্ভব। এই গাছের দাম কত হওয়া উচিত? কোনো ধারণা নেই। এটার দাম? এটা তো গাছ। কয়েক লাখ টাকা, অবশ্যই কয়েক লাখ টাকা। একটি গাছ কতটা মূল্যবান অনেকেই জানেন না। মৃত্যু না হওয়া পর্যন্ত প্রকৃতির মূল্য থাকে না। এটি বড় এক সমস্যা। কেন প্রকৃতিরও মূল্য নির্ধারণ দরকার? ধরা যাক একটি কোম্পানি কাঠের জন্য এই গাছগুলো কাটতে চায়। আমরা খুব ভালো করেই জানি একবার তা কাটতে কতটা খরচ হয়। সুতরাং আমাদের একদিকে 200টি গাছ রয়েছে আর অন্যদিকে বিশাল এক প্রশ্ন। আমরা জানি না বন কেটে ফেলার খরচ কতটা আমরা এখন পর্যন্ত হারিয়েছি। বন অত্যন্ত জটিল এক বাস্তুতন্ত্র।
গাছের দাম বের করার একটি উপায় হলো পরিবেশের জন্য এটি কতটা উপকারী তা বের করা। যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটটি তা করে। গাছের কাণ্ডের ব্যাস কত, কোথায় অবস্থিত, কি ধরনের সেটা জানাতে হবে। তবে আমি জানি না এটা কি ধরনের গাছ। একটা গাছ কতটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তার উপর ভিত্তি করে হিসাব করা হয়। ওক গাছ, গাছটার অবস্থা বেশ ভালো। ভেবে দেখছি অদ্ভুত লাগছে এটা করতে। হিসাব চলছে, এখনো চলছে। হ্যাঁ, এই বছরের মূল্য $109, পরের 20 বছরের মূল্য $2270। এত সুন্দর গাছ হিসেবে অবশ্য কিছুই না। এই হিসাবটি বেশ রক্ষণশীল, কারণ কার্বন শোষণ, বর্জ্য জল প্রক্রিয়াকরণ এবং মানব স্বাস্থ্যের মতো বিষয়ের ভিত্তিতে তা করা। 200টি গাছ কেটে ফেলা মানে আগামী 20 বছরে ইকোসিস্টেম পরিষেবাগুলোতে $4,54,000 হারিয়ে যাবে। গাছের অনেক মূল্য এই হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তাই এটি আসলে নিখুঁত নয়। রালফ স্বামী মনে করেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রকৃতির মূল্য নির্ধারণ জরুরি। তিমিদের নিয়ে গান, মানববন্ধন, কুম্বায়ার সঙ্গীত বা কবিতা লেখাই যথেষ্ট নয়। নীল তিমির মূল্য নির্ধারণকারী IMF এর একটি দলের নেতৃত্ব দিচ্ছেন রালফ। তিমিগুলো মারা যাচ্ছে। আপনি যদি একটি তিমির সঙ্গে কথা বলতে পারতেন, সে বলতো, আমাকে নিয়ে কান্নাকাটি বন্ধ করো, আমাকে, আমার বাচ্চাদের বা আমার পরিবারকে ছেড়ে দাও, তুমি শান্তিতে থাকো, জেনে রাখো তুমি আমার কাছে ঋণী। তাদের হিসেবে একটি নীল তিমির মূল্য $20 লাখ। তাদের কার্যকলাপে যে কার্বন শোষণ হয় তার ভিত্তি করে এই মূল্য নির্ধারণ করেছে IMF। তিমিগুলো সমুদ্রপৃষ্ঠে মলত্যাগ করে, যার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটন বৃদ্ধির প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি হয়। ফাইটোপ্ল্যাঙ্কটন পালা করে বিশ্বের অন্তত অর্ধেক অক্সিজেন উৎপাদন করে। তিমি না থাকলে ফাইটোপ্ল্যাঙ্কটনও থাকবে না, অক্সিজেনও না। তিমি বা প্রকৃতির ঋণ শোধের একটি উপায় হলো তাদের সংরক্ষণের সুবিধার মূল্য বা প্রাইস ট্যাগ নির্ধারণ করা। বিষয়টি এভাবে কাজ করে। ধরুন একটি দ্বীপ সি গ্রাস রক্ষা করে লাভ করতে চায়। লাভ স্বামীর মতো কেউ সেখানে গিয়ে সি গ্রাসের মূল্য নির্ধারণ করলেন, যেভাবে আমি গাছের দাম হিসেব করছিলাম। সেই মূল্যের উপর ভিত্তি করে কোনো সরকার বা কোম্পানি একটি কার্বন স্কিম সেট করে। এর মাধ্যমে যারা নির্গমন কমাতে চায় তারা সি গ্রাস সংরক্ষণের জন্য অর্থ দিতে পারে। দাম নির্ধারণের মাধ্যমে পিছিয়ে থাকা বা প্রান্তিক জনগোষ্ঠীতে সহায়তাও করা যাবে। আদিবাসীরা সারা বিশ্বের প্রায় 100 কোটি হেক্টর জমি ও জীববৈচিত্র্যের 80% দেখভাল করেন। এই প্রাণবন্ত প্রকৃতি এবং অক্ষত জীববৈচিত্র্যের অর্থমূল্য বিশ্ব অর্থনীতিতে উপেক্ষিত। যারা সংরক্ষণ করেন তারা বিনামূল্যে এই কাজ করছেন। আমরা সবচেয়ে দারিদ্র্যপীড়িতদের অঞ্চলের একটিতে থাকি। এটা ঠিক নয়, এতে রোমান্টিকতা নেই, এটা অন্যায্য। ফিলিপিন্সের আদিবাসী সম্প্রদায় কানকানায় ইগোরোটের সদস্য মিনি দেগাওয়ান। অনেক সম্প্রদায় সংগ্রাম করে চলেছে, তাদের বিকল্প আয়ের উৎস প্রয়োজন। এর মাধ্যমে কোনো কোম্পানি বা সরকারকে অর্থ প্রদানের পরিবর্তে স্থানীয় সম্প্রদায়গুলোকে অর্থ দেওয়া হয়। এগুলো শুনতে বেশ ভালো, কিন্তু একটি জরুরি ব্যাপার নিয়ে আমরা কথা বলিনি। একটি গাছের আর্থিক মূল্য নির্ধারণ করাটা অদ্ভুত, তাই না? প্রকৃতি কি মূল্য দিয়ে মাপা যায়? না, না, একদমই না। দুঃখজনক, তবে করতে হবে। বনকে প্রাণবন্ত রাখা বা এর বাস্তুতন্ত্র দেখে রাখার বিনিময়ে আমরা আর্থিক সুবিধা নিব, এই ব্যাপারটা নিয়ে গোষ্ঠীগুলোর মধ্যে এক ধরনের নৈতিক দ্বিধা কাজ করে। আমাদের পূর্বপুরুষদের চিরনিদ্রা ভূমি যেই বন, তার কি কোনো দাম আমরা ধরতে পারি? অবশ্যই এর কোনো মূল্য হয় না। আসলে বেশিরভাগ মূল্য কার্বনের উপর ভিত্তি করে নির্ধারিত। প্রকৃতির মূল্যায়নের এই ব্যবস্থা মূলত বিশ্বের কার্বন বাজারের উপর নির্ভর করে। এই ওয়েবসাইট বৈজ্ঞানিক ডেটা নেয়, কার্বনের দাম দিয়ে গুণ করে দাম নির্ধারণ করে। ওয়েবসাইটটি যুক্তরাষ্ট্রে, যেখানে কার্বনের দাম কম। ইউর হলে এই গাছের দাম আরো বেশি হতো। কার্বন প্রাইসিং সময় ও জায়গা অনুযায়ী আলাদা হতে পারে, যা বড় একটি ফাঁক। কার্বন বাজার সংস্থাগুলোর ব্যবসা চালিয়ে যাওয়াকে সহজ করে দিচ্ছে। কার্বন বিক্রি বৈষম্যকে আরো প্রকট করেছে। সংরক্ষিত এলাকার মূল্য নির্ধারণ করেন রালফ স্বামীর মতো কেউ, সেটিও সমস্যার একটি কারণ হতে পারে।
জমির মালিকদের দেশি প্রজাতির পরিবর্তে বিদেশি উদ্ভিদ রোপণে উৎসাহিত করা হয়। এর ফলে নতুন গাছপালা জন্মায় যা দ্রুত কার্বন জমা করতে পারে। প্রকৃতির সংরক্ষণ নিয়ে গবেষণা করছেন জুন রুবেস। পুঁজির মাধ্যমে প্রকৃতি দখল করার এই প্রবণতা বোঝাতে সমালোচকেরা কার্বন ঔপনিবেশিকতার মতো কিছু শব্দ ব্যবহার করছেন। আদিবাসী এবং স্থানীয় সম্প্রদায়গুলো তাদের নিজস্ব জমি কিভাবে পরিচালনা করবে সেটাও হয়তো তাদের বলে দেয়া হবে। লাভ হবে সরকারের বা সংস্থাগুলোর। গাছের মতো এমন বিশাল কিছুর মূল্য নির্ধারণ করার অস্বস্তি দূর হওয়ার নয়, কিংবা নীল তিমি। শীর্ষ কর্তৃপক্ষদের অনেকেই শুধু অর্থের ভাষায় কথা বলেন, প্রকৃতির বিশালত্বের কথা বলেন না। সেই বদল না হওয়া পর্যন্ত প্রকৃতির মূল্য নির্ধারণ তাদের কাছে আরো বেশি করে দৃশ্যমান হবে। প্রকৃতির কি দাম ধার্য করা উচিত? অনেক জায়গায় তা হয়ে গেছে। প্রকৃতির মূল্য বুঝলে তার সংরক্ষণ সহজ হয়। প্রকৃতি ধ্বংস হলে তার জরিমানা হিসাব করা যায়। কার্বন ক্রেডিট বা ইকোসিস্টেমের যত্ন নেওয়ার জন্য কাউকে অর্থ দেওয়ার কথা উঠলে আমাদের সতর্ক হয়ে পরীক্ষা করতে হবে। কে মূল্যায়ন করছে, অর্থ কোথায় যাচ্ছে তা দেখতে হবে। কারণ আমরা এখনো বাজার ব্যবস্থার উপর নির্ভরশীল, যা আমাদের এখনকার পরিস্থিতির জন্য দায়ী। প্রকৃতির মূল্য নির্ধারণ সত্যি বিস্ময়কর। তবে দামের কথা বলতে গিয়ে মনে পড়ল, প্রকৃতি আমাদেরকে সবচাইতে বিরল এবং দামি যে মশলা উপহার দিয়েছে তা হলো জাফরান। একটা সময় ছিল যখন জাফরান সোনার মতোই দামি ছিল। ভারতের কাশ্মীর উপত্যকা জাফরান বা কেশর উৎপাদনের জন্য বিখ্যাত। তবে এখন সেই মশলার উৎপাদন কমে যাচ্ছে। কেন? দেখা যাক। যতদূর চোখ যায় সবটাই উজ্জ্বল বেগুনি রঙে ঘেরা। আমরা রয়েছি কাশ্মীরের পাম্পোরের কাছে, যা সারা বিশ্বের কাছে জাফরান শহর নামে খ্যাত। এখানে প্রায় 30,000 পরিবার জাফরান চাষ করে তাদের জীবিকা নির্বাহ করেন। ফিরোজ আহমেদের পরিবারও এর ব্যতিক্রম নয়। শরৎকালে ফসল কাটার সময় ফিরোজের মেয়েও তাকে সাহায্য করে। তিনিও নিজের বাবা মাকে সাহায্য করতেন। এখানে জাফরানকে সবাই কেশর বলে ডাকে। জাফরান চাষের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ফিরোজ। যদি 2002-2003 সালের হিসেব দেখি, তবে 1 কানাল বা 0.12 একর জমি থেকে 1 কেজি কেশর পাওয়া যেত। কিন্তু এখন 15 কানাল জমি চাষ করে 1 কেজি পাওয়া যায়। কয়েক বছরে ফলন কতটা কমেছে তা বুঝতেই পারছেন। অর্থাৎ একই পরিমাণ জাফরান উৎপাদনে আগের চেয়ে অনেক বেশি জমির প্রয়োজন হচ্ছে। শ্রীনগরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিনের গবেষণা আরও উদ্বেগ বাড়াচ্ছে। গবেষক নাসিমান আশরাফ কাশ্মীরে জাফরানের ভবিষ্যৎ রক্ষায় কাজ করছেন, যা এই পার্বত্য অঞ্চলের শুধু সাংস্কৃতিক সম্পদ নয়, আয়ের গুরুত্বপূর্ণ উৎসও বটে। গত 13 বছর জাফরানের জীববিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে কাজ করছি। কৃষকদের থেকে যে উত্তর পেয়েছি সেটা হলো জাফরান উৎপাদন কমে যাওয়ার 3টি প্রধান কারণ রয়েছে। একটি হলো গুণগত মানসম্মত রোপণ সামগ্রী মিলছে না, দ্বিতীয়টি হলো কর্ম রট রোগ, আর তৃতীয়টি হলো সেচ সুবিধার অভাব। 10 বছরেরও বেশি আগে তিনি জাফরান ক্রোকাসের 60,000-এরও বেশি সিকোয়েন্স দিয়ে একটি বড় জিন ডাটাবেস তৈরি করেন। উদ্দেশ্য হলো এমন একটি উদ্ভিদ তৈরি করা যা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নতুন পরিস্থিতি মোকাবিলা করতে পারে। জিনগুলো শনাক্ত করেছি। উন্নত স্মার্ট জাফরান নিয়ে আসার প্রক্রিয়ার মধ্যে রয়েছি আমরা, যা খরা এবং অন্যান্য অনেক রকমের এবায়োটিক চাপ সহ্য করতে পারে। করম রট রোগ হলেও সইতে পারবে। ইরানের পর ভারতই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ। এই ফুলের পুংকেশর সরাতে দক্ষতা লাগে। মাত্র 1 কিলো খাঁটি জাফরানের জন্য 2 লাখ থেকে 3 লাখ ক্রোকাস ফুলের প্রয়োজন হয়। এই কারণেই মশলাটি এত দামি। প্রতি কিলোর দাম 2,000 ইউরো বা 2 লাখ টাকা। নাসিমান আশরাফ উত্তর কাশ্মীরের ইয়ারিখা তাংমার্গ অঞ্চলে গিয়েছেন। এখানকার ক্রোকাস কন্দুগুলো যাতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারে সেজন্য তার দল গবেষণাগারে সেগুলোর চাষ করে। দীর্ঘ খরা এবং হঠাৎ ভারী বৃষ্টির মোকাবিলা করতে সক্ষম উদ্ভিদগুলো। কর্মরট রোগও প্রতিরোধ করতে পারা উচিত তাদের।
আমরা 10টি জেলায় সফলভাবে জাফরান চাষ করতে পারতাম, কিন্তু এবার ভাবলাম এলাকা বাড়াতে হবে। আমরা এখান থেকে ফুল সংগ্রহ করব, তারপরে জম্মুর গুণগত মান বিশ্লেষণ বিভাগে পরীক্ষা করে দেখব। দীর্ঘদিন এখানে কোনো জাফরান জন্মায়নি, কিন্তু নতুন জলবায়ু প্রতিরোধী কন্দগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে। সাম্প্রতিক ভারী বৃষ্টির প্রভাব পড়েনি গাছগুলোতে, তারা রোগমুক্ত। গবেষণাগারের কর্মীদের জন্য একটি চমক রয়েছে। আমরা কল্পনাও করিনি এই ফসল এই এলাকায় এতটা সফল হবে। এই পরীক্ষা সফল হয়েছে। ফুলগুলো চমৎকার। এটি অন্যান্য ফসলের তুলনায় কৃষকদের জন্য ভালো রকমের আর্থিক সচ্ছলতা দেয়, যে কারণে আশেপাশের কৃষকেরাও এখানে আসছেন। ফসল চাষে আগ্রহী তারা। নাসিমান আশরাফের জন্য এটি দারুণ খবর। পরের মরশুমে আরও বিশদ পরীক্ষা করবেন তারা। এটি কাশ্মীর উপত্যকার কিংবদন্তি। এটি ঐতিহ্যবাহী ফসল, তাই একে হারিয়ে যেতে দেয়া যাবে না। 2019 সালে ভারত 22 টন জাফরান উৎপাদন করেছে। এর মাত্র একটি অংশ রপ্তানি হয়েছে। পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে যদি সমগ্র অঞ্চলে জাফরান আরও প্রতিরোধ সক্ষম করা যায়। এতে বাসিন্দাদের আয় বাড়বে এবং বেশিরভাগ মানুষের স্বপ্ন সত্যি হবে। আমরা এখনো অবধি যা প্রতিবেদন দেখেছি তাতে মনে হয়েছে প্রকৃতিকে সাহায্য করবার অর্থ হলো মানুষের কিছু কার্যকলাপ বন্ধ করা, তাহলেই পরিবেশ বাঁচবে। এবং সেক্ষেত্রে মানুষের ব্যবহারিক জীবনের আবর্জনা একটি বড়সড় সমস্যা, যেটা বন্ধ করতেই হবে। আচ্ছা, আবর্জনার ব্যাংক কাকে বলে চলুন দেখে আসি। তামিলনাড়ুতে হয়েছে এই অভিনব ব্যবস্থা। রাস্তায় আবর্জনা দেখে সবসময় বিরক্ত হতেন মালারভিজি মুথু আর তার পুত্রবধূ রাজাভাল্লি রাজীব। তারা ভাবলেন মানুষ যদি টাকা পায় তাহলে রাস্তায় আবর্জনা ফেলবেন না। এভাবে আবর্জনা ব্যাংকের ভাবনা মাথায় আসে তাদের। 3 বছরে আমরা প্রায় 1.5 লাখ কিলো আবর্জনা আলাদা করে পুনর্ব্যবহার করেছি। সেগুলো ভাগাড়ে ফেলা বা পুড়িয়ে ফেলার আগে এই নারীরা 1 কিলো বর্জ্যের জন্য 6 টাকা দেন। আবর্জনা প্রক্রিয়াজাত করে পরে যে প্লাস্টিকের ব্যাগ, কাগজ, পিচবোর্ড, পোশাক তৈরি হয় সেগুলো তারা ক্রয় করেন। ক্রেতাদের নিজেদেরকে এমনকি বর্জ্য আবর্জনা ব্যাংকে ফেলতে হয় না। প্রকল্পের 8 জন কর্মী ভিরুধুনগরের প্রায় 700টি পরিবার থেকে আলাদা করা বর্জ্য সংগ্রহ করেন। প্রথম দিকে আমরা আবর্জনাগুলো আলাদা করতাম না, স্রেফ রাস্তায় ফেলে দিতাম। পরে প্রকল্পের পরামর্শ অনুসরণ করে সংগ্রহকারীদের আবর্জনা দিতে শুরু করি। এখন আমরা কাগজ, প্লাস্টিক, কার্ডবোর্ডের বাক্স আলাদা করি। প্রতি শুক্রবার আমাদের আবর্জনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত 240 কিলো আমরা হস্তান্তর করেছি। একটা রসিদও পেয়েছি। একবার 300 কিলো হয়ে গেলে সব মিলিয়ে আমাকে 3000 টাকা দেওয়া হবে। 2 উদ্যোক্তা ভিরুধুনগরকে 6টি সংগ্রহ অঞ্চলে ভাগ করেছেন। শহর জুড়ে সংগ্রহ করা বর্জ্য আবর্জনা ব্যাংকে নিয়ে আসার পর সেগুলোকে যথাযথভাবে আলাদা করা হয়। প্লাস্টিক, পেপার, কার্টন বক্সেস, মেটাল, প্লাস্টিক, কাগজ, কার্ডবোর্ডের বাক্স এবং ধাতুর মতো জিনিস আলাদা করা ছাড়াও এই আবর্জনা ব্যাংক আরও 66 ধরনের বর্জ্য আলাদা করে। জুসের প্যাকেট হলে আমরা এটি বাইরের মোড়ক, ভেতরের অ্যালুমিনিয়াম ফয়েল এবং স্ট্র আলাদা করি। অ্যালুমিনিয়াম ফয়েল வேற, மேல இருக்கிற স্ট্র வேற। அந்த மாதிரி தனித்தனியா পুনর্ব্যবহারকারীরা পৃথক আবর্জনার জন্য ভালোই টাকা দেয়। এর অর্থ হলো আমরা ক্রেতাদের আবর্জনা নিয়ে তার বিনিময়ে ভালো মূল্য দিয়ে তাদের খুশি করতে পারি। நம்மளால நம்ம ক্লায়েন্টকে நல்ல ரேட்டுக்கு அவங்களுக்கு গার্বেজ கொடுக்க முடியும்। এই আবর্জনা ব্যাংক এরই মধ্যে 2 লাখ টাকা দিয়েছে। প্রতিষ্ঠাতাদের আশা এটি এমন আরও প্রকল্পের অনুপ্রেরণা হতে পারে।
எங்களை பார்த்து இன்னும் நிறைய பேர் செய்ய এ নিয়ে ஆரம்பிக்கணும் আরো அப்படின்றதான் বেশি ஒரு মানুষের உண்மையான ஆசை. পদক্ষেপ নেওয়া উচিত। যদি আমার শাশুড়ি এবং আমি ছোট এই এলাকায় এই কাজ করতে পারি, অন্যরা যারা রাস্তায় আবর্জনা ফেলা নিয়ে উদ্বিগ্ন তারাও এমন কিছু করতে পারে। ஏன்டா இங்க குப்பை இருக்குன்னு சொல்ற ஒவ்வொருத்தவங்களாலையும் আমাদের আশা এটা একটা দৃষ্টান্ত হতে পারে। ஒரு மாடலா இது இருக்கணும் அப்படின்னு சொல்லி ஆசை। বর্জ্য পুনর্ব্যবহার একটি লাভজনক ব্যবসা হতে পারে। ক্যাশ ফর ট্র্যাশ মডেল শুধু পরিবেশ রক্ষায় সহায়তা করে না, এটি চক্রাকার অর্থনীতিতেও অবদান রাখে। আজকের পর্বে ছিল পেঞ্চের রয়্যাল বেঙ্গল টাইগার, কাশ্মীরি জাফরান আর তামিলনাড়ুর ট্র্যাশ ব্যাংকের কথা। আমাদের প্রতিবেদকরা সারা দেশের নানান প্রান্তেই গিয়েছিলেন। আচ্ছা, প্রকৃতিকে বাঁচানোর কোনো উদ্যোগ কি আপনার বাড়ির চারপাশেও কেউ নিচ্ছেন? তাহলে সেই কথা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়াতেও আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।